Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Mastery by Arman. In this lecture, I'm going to discussing about in-house development. So let's get started. তো আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টিং এর যে কয়েকটা সোর্স আছে সেটা আমরা জানি 6 সোর্স অফ সফটওয়্যার। সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, যেটা আমরা আইটি ফার্ম বলে থাকি, প্যাকেজ, তারপর হচ্ছে এন্টারপ্রাইজ ওয়াইড সলিউশন সফটওয়্যার, ক্লাউডিং কম্পিউটিং, ওপেন সোর্স সফটওয়্যার, ইনহাউস ডেভেলপমেন্ট সেটার মধ্যে একটা। তো আমরা আজকে ইনহাউস ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করবো। তো আসলে ইনহাউস ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি কি? তো এখানে আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনহাউস ডেভেলপমেন্ট অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এর কথা তারা এখানে বলছে। এবং যারা বলতেছে যে ইনহাউস ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপ এ সিস্টেম ফ্রম এ স্টার্ট। অর্থাৎ ইনহাউস ডেভেলপমেন্টটা হচ্ছে এমন একটা বিষয় যে বলতে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান তারা যদি তাদের নিজস্ব রিসোর্স ব্যবহার করে যদি তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, যে করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা ইনহাউস ডেভেলপমেন্ট বলতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি মাইক্রোসফট অথবা অ্যাপেলের যে সিস্টেমটা, তারা নিজস্ব কোম্পানি, তারা কিন্তু অ্যাপেলে কিন্তু তাদের বাইরে থেকে সফটওয়্যার হায়ার করে না। তারা কিন্তু তাদের নিজস্ব ডেভেলপারের মাধ্যমে, তারা নিজস্ব সিস্টেমের মাধ্যমে তারা সেটা ডেভেলপ করে। তো ইন হাউস বলতে আমরা নর্মালি কি বুঝি? ইন হাউস মানে ঘরের ভিতরে বলতে একটা নর্মালি একটা সেন্স আসছে না মানুষের চিন্তায়, তেমন হচ্ছে ইন হাউস ডেভেলপমেন্ট মানে যেটা ঘরের ভিতরে ডেভেলপ হবে। তো এরকমই ওয়ান কাইন্ড অফ একটা অফিস, আপনার যদি আমরা একটা ব্যাংকিং সিস্টেম আমরা বলতে পারি, ব্যাংকের যে সিস্টেমটা হচ্ছে ব্যাংকিং, ব্যাংক চার যদি চায় যে তাদের নিজস্ব সফটওয়্যার তারা নিজস্ব মতে সেটাকে ডেভেলপ করবে, সেটা হচ্ছে কিছু তারা বাইরের কোনো কোম্পানির কাছে বা কোনো সফটওয়্যার ডেভেলপার কাছে তারা তাদের যে সোর্সটা সেটা করবে না। তারা তারা তাদের লিঙ্ক শেয়ার করবে না, অথবা কি চায় তারা সেটা করবে না। তারা শুধুমাত্র তাদের নিজস্ব টিমের মাধ্যমে সফটওয়্যারটা তারা ডেভেলপ করবে। এটাই হচ্ছে ইন হাউস ডেভেলপমেন্ট সিস্টেম, যেটাকে আমরা বলি। তো এটা হচ্ছে বেসিক। আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন একটা ব্যাংক যদি তাদের গ্রাহকের জন্য একটা কাস্টমাইজ অনলাইন সিস্টেম তৈরি করতে চায়, তারা বাইরের সফটওয়্যার কোম্পানির কাছে না গিয়ে নিজস্ব আইটি টিমকে দিয়েছে যে সেই সফটওয়্যারটি তৈরি করার এই প্রক্রিয়াটাই হচ্ছে ইনহাউস ডেভেলপমেন্ট। তো আমরা যদি আরেকটু বিস্তারিত বলি, যে প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে ডেভেলপমেন্টের প্রক্রিয়ার উপর। এখন দেখেন, আমি যদি বাইরে যাই, বাইরে কোনো সফটওয়্যার ডেভেলপারের কাছে আমি যদি সফটওয়্যার ডেভেলপ করি, তাহলে আমার সফটওয়্যারটা নিয়ন্ত্রণ থাকবে তাদের কাছে। এখন সফটওয়্যারটি পুরোপুরি তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী তারা তৈরি করবে। তারা একটা আইটি ফার্ম, তারা সফটওয়্যার দিবে, তারা একটা ব্যাংকিং সিস্টেম তারা তৈরি করবে, তৈরি করে দেন তারা এটা দিবে, এটা মার্কেটিং করবে যে আমাদের কাছে এরকম একটা ব্যাংকিং সিস্টেম আছে, আপনি চাইলে এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন। বা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার আছে, আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। তাহলে এটা সফটওয়্যারটা তৈরি হয়েছে কাদের মসজিদে? তাদের মসজিদে হয়েছে, তারা আমাদেরকে সেটা দিচ্ছে। কিন্তু ইন হাউস ডেভেলপমেন্ট যেটা, সেখানে আমরা চাচ্ছি যে আমি চাচ্ছি যে আমার মতো কাস্টমাইজ হবে, এটা এইভাবে করবে, এটা এভাবে করবে, এটা এভাবে থাকবে, আমি কাস্টমারদের এই সুবিধা দিতে চাচ্ছি, এই সুবিধা দিতে চাচ্ছি। এটা হচ্ছে আসলে ইন হাউস ডেভেলপমেন্ট। এবং কর্মীদেরও হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্যের সাথে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। যেটা হচ্ছে যেমন আমার যে সফটওয়্যার যারা আমি যাদের হায়ার করব আমার কোম্পানিতে, তারা হচ্ছে তাদের নিজস্ব ব্রেন দিয়ে এবং সর্বোচ্চটা দিয়ে তারা হচ্ছে সফটওয়্যারটা ডেভেলপ করবে। তো সুবিধা এবং অসুবিধার কথা যদি আসি, যেটাকে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলে থাকি। তো আমরা যদি সুবিধার বিষয়ে আসি, বিশেষ চাহিদার জন্য সফটওয়্যার যেটা, সেটা হচ্ছে যেমন প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার কাস্টমাইজ করা যায়। যেমন আমি আমার ডেভেলপারদের বললাম যে আমার গ্রাহকদের এটা অ্যাড করে দেন, কোম্পানিতে এটা অ্যাড করে দেন, বা এটা করব, বা আমরা এটা করতে চাই সেটা। আবার ফ্লেক্সিবিলিটি একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন ডেভেলপমেন্ট চলাকালীন সহজেই পরিবর্তন আনা যায়। যেমন আমি সফটওয়্যারটা আমার ডেভেলপ হচ্ছে, তো ডেভেলপ হওয়ার সময় আমি বলতে চাচ্ছি যে আমার কাস্টমারটা হচ্ছে এই সুবিধা সে পাবে না, তাহলে আমার এই সুবিধাটা দেওয়া উচিত। তাহলে আমি সফটওয়্যার ডেভেলপ করা অবস্থায় কিন্তু আমি সেই আহ, চাহিদা বা সেই অপশনটা আমি অ্যাড করতে পারবো আমার সফটওয়্যারের মধ্যে। আমার ডেভেলপারদের বলবো যে আমি এভাবে এভাবে এটাকে চাই, এটা এভাবে এভাবে দাও। তাহলে এই ফ্লেক্সিবিলিটি কিন্তু আছে। এটা কিন্তু যদি ওয়াটারফুল মডেলের কথা চিন্তা করি, সেখানে কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আমাদের হইতে হচ্ছে, এটা হচ্ছে আমরা একটা রিকোয়ারমেন্ট কিন্তু চেঞ্জ করতে পারতাম। তো এখানে তো হচ্ছে আমি আমার মন মতো করে কাস্টমাইজ করে আমি সফটওয়্যার নিতে পারি, যদিও এখানে রিস্ক থাকে বা আহ, আহ, অর্থাৎ এটা কস্টিংটা একটু বেশি হয়। তো সফটওয়্যারের পূর্ণ যে মালিকানাটা থাকে সেটা কার কাছে থাকে অ্যাকচুয়ালি? যেমন আমি যদি আমার কোম্পানিতে কারো এনে যদি আমি সফটওয়্যার ডেভেলপ করে, তাহলে সেটা মালিকানাটা অবশ্যই আমার কাছে থাকবে। এবং আমি যদি অন্য একটা আইটি ফার্মের কাছ থেকে যদি আমি সফটওয়্যারটা নিই, তাহলে সেটা কার কাছে থাকবে? সেটা অবশ্যই তারা আমার ডাটাগুলো নিয়ে কি করতেছে, কি করবে, তারা কি আমার ডাটাগুলো অন্য কোনো কাজে ইউজ করছে কিনা, সেটা তার আমি বলতে পারি না। তো
তো সেই জন্য হচ্ছে যে নিজস্ব যে মালিকানাটা বা স্নাতকত্বটা সেটা হচ্ছে নিজেদের ভিতরে থাকে সফটওয়্যারটা, যে ইন হাউস ডেভেলপমেন্ট, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর যদি আমি ডিসঅ্যাডভান্টেজের কথা চিন্তা করি তাহলে খরচটা একটু বেশি হয়। যেমন আমি অনেকগুলো ডেভেলপার হায়ার করতে হবে, একজন ডিজাইনে কাজ করবে, একজন এই কাজ করবে, আরেকজন এই কাজ করবে, এবং আমার সেখানে একটা প্রসেসিং একটা বিষয় আছে, ডেভেলপিং এর ইমপ্লিমেন্টেশন অনেক বড় একটা বিষয়। অর্থাৎ একটা কোম্পানি চালাইতে যে যত কিছু লাগে আর কি, এক কথায় হচ্ছে খরচটা আমাদের বেশি হবে, সেটা আপনারা বুঝতেই পারতেছেন। সময় সাপেক্ষে সফটওয়্যার তৈরি করতে সময় বেশিও লাগতে পারে। যেমন আমার একটা সফটওয়্যার আমি ডে বাই ডে ইনক্রিজ করতেছি বা কোনো একটা কিছু চেঞ্জ করতেছি, এটা এইভাবে চাচ্ছে বড় একটা কোম্পানি রান করার ক্ষেত্রে এটা ছোটখাটো কোনো বিষয় না, একটা রেস্টুরেন্টের অ্যাপস না, একটা একটা ব্যাংকিং প্রতিষ্ঠান নিতে পারে। যে একটা ব্যাংকের, আমরা জানি ব্যাংকের আইবিবিএল ব্যাংক যেটা, সেটা ইন্টারনেট ব্যাংকিং সেবা আছে, তারপরে তাদের হচ্ছে আহ এটা কি বলে, কি একটা সফটওয়্যার যেন আছে তাদের, যেখানে সেলফিন, এরকম কিছু সফটওয়্যার ব্যবস্থা তাদের আছে। তো এটা হচ্ছে একটা ব্যাংকিং সিস্টেম, যদি আমরা চিন্তা করি এটা বড় একটা সিস্টেম ব্যাংকিং। তো সেক্ষেত্রে হচ্ছে এই সফটওয়্যারটা অ্যাপ্রুভাল আর কি। তো সেক্ষেত্রে সফটওয়্যার তৈরি করতে সময় বেশি লাগবে, এত বড় একটা সফটওয়্যার, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, যেহেতু সময় বেশি লাগবে। আর রিসোর্স অফ উদ্যোগের টিমকে ব্যবহার করায় অন্য কোনো কাজের জন্য রিসোর্স কম কমে যেতে পারে। যেমন আপনি যেমন আপনার কোম্পানিতে আপনি কিছু এমপ্লয় হায়ার করলেন, এখন তার কাজ হচ্ছে সে সফটওয়্যার ডেভেলপ করবে, এখন সে তো অবশ্যই এদিকে তার ফোকাস, এখন তো এখন অন্য কোনো রিসোর্স তাকে তাকে দিয়ে কিন্তু আপনি অন্য কোনো কাজ করাতে পারবেন না। একজন সফটওয়্যার ডেভেলপার আপনি হায়ার করছেন, তাকে দিয়ে আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন, তাকে দিয়ে আপনি ক্যাশে বসাতে পারবেন না, তাকে দিয়ে আপনি মার্কেটিং এ পাঠাতে পারবেন না। তো এটাও একটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। তা যেমন আমি যদি অন্য মেথড ইউজ করতাম তাহলে কি হতো, আমি সফটওয়্যার, আমার ব্যাংকিং একটা সফটওয়্যার আমি একজনকে দিয়ে দিলাম, কোন একটা আইটি ফার্মকে দিয়ে দিলাম বা কোন একটা ফ্রিল্যান্সারকে দিয়ে দিলাম, সে আমার এটা, আমি তাকে সময় বেঁধে দিলাম যে 1 মাসের ভিতরে তুমি আমাকে এটা ডেভেলপ করবে, সে আমাকে দিল, আমি দেন আমি সেটা আমার কাজে লাগালাম। তাহলে আমার কোম্পানিতে যে এমপ্লয় গুলো আছে, যে কর্মীগুলো আছে, তাদের তো, তাদের কিন্তু আর আমার আহ, ইয়ে করা লাগে না, তাদের কিন্তু আর আমার ওই টাইম ওয়েস্ট হচ্ছে না, তারা আমার, আমি যে কাজ আছে আমার সফটওয়্যারের মাথা ব্যথায় কিন্তু তাদের কাছে নাই, সেটা কিন্তু আমি অন্যদের কাছে করে নিতে পারছি। তো এটা যখন ইন হাউস ডেভেলপমেন্ট করবেন তখন রিসোর্সটা একটু কমে যাবে, তখন আপনার যে সফটওয়্যার ডেভেলপ করে তাকে দিয়ে তার আপনি অন্য কাজ করাতে পারবেন না। তো এই ছিল আর কি টোটাল বিষয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।